হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ, যে তোমরা এই ইউনিভার্সিটির আন্ডারে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 এর আজকে আমাদের কাছে আলোচনার বিষয় রয়েছে। সেটা হলো গণপরিষদের গঠন। ঠিক আছে, গণপরিষদের গঠন এবং এর ভূমিকা কি রয়েছে এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা এখানে রেখেছি, এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য সমস্ত সাবজেক্টের পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি সমস্ত সাবজেক্টের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, যেটা অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যে গণপরিষদের গঠন। দেখো, ভারত স্বাধীন হওয়ার আগেই, ঠিক আছে, ভারত স্বাধীন হওয়ার আগেই কিন্তু যে ভারতের যে গণপরিষদের গঠন বা সংবিধান রচনার যে কাজটা কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছিল। ঠিক আছে, রচনার কাজ কিন্তু আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল এবং যেই সংস্থা সংবিধান রচনার এই দায়িত্ব পালন করেছিল তার নাম হলো গণপরিষদ। তো ভারতীয় সংবিধান রচনার যেই সংস্থাটা এই কাজের দায়িত্বটা নিয়েছিল, তো সেই সংস্থাকে আমরা বলবো গণপরিষদ। গণপরিষদ শুধু সংবিধান রচনাকারী সংস্থা হিসেবেই নয়, এটি অস্থায়ী আইনসভা হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করে থাকে। ঠিক আছে, তো আমাদের যে ভারতের যে গণপরিষদ রয়েছে, তো শুধুমাত্র সংবিধান রচনাই করেনি, এখানে গণপরিষদ মাঝে মাঝে অস্থায়ী আইনসভা হিসেবেও কিন্তু কাজ করে থাকে। ক্যাবিনেট মিশনের প্রস্তাবনা অনুযায়ী 1946 সালের জুলাই মাসে গণপরিষদের সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তো প্রথম নির্বাচন যেটা অনুষ্ঠিত হয় সেটা হলো 1946 সালে। ঠিক আছে, 1946 সালে জুলাই মাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। গণপরিষদের মোট সদস্য ছিল 389 জন। ঠিক আছে, প্রথম গণপরিষদের সদস্য সংখ্যা 389 জন। এর মধ্যে 292 জন নির্বাচিত হন বিভিন্ন প্রাদেশিক আইনসভাগুলির সদস্য দ্বারা। ঠিক আছে, প্রাদেশিক আইনসভা, যতগুলো প্রাদেশিক আইনসভা রয়েছে সেই আইনসভার সদস্যদের দ্বারা যে এই 292 জন সদস্যকে প্রথমে নির্বাচন করা হয় এবং বাকি যে তাদের মধ্যে 4 জন চিফ কমিশনার শাসিত অঞ্চল থেকে নির্বাচন করা হয়। যেই সমস্ত অঞ্চলে চিফ কমিশনার শাসন চলতো সেখান থেকে 4 জন সদস্যকে গণপরিষদে নির্বাচন করা হয় এবং বাকি ছিল 93 জন সদস্য, যেটা হচ্ছে দেশীয় রাজ্যগুলি থেকে প্রেরণ করা হয় বা প্রেরিত করা হয়। ঠিক আছে, তো এটা ছিল গণপরিষদের যে সদস্য সংখ্যা। মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। তাদের মধ্যে 292 জনকে নির্বাচিত করা হয় প্রাদেশিক আইনসভা দ্বারা, 4 জন কমিশনার শাসিত অঞ্চল থেকে এবং 93 জন দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচন করা হয়ে থাকে। আচ্ছা, তো 296টি নির্বাচিত আসনের মধ্যে কংগ্রেস দল যেটা হচ্ছে 208টি আসন লাভ করে। ঠিক আছে, প্রথম যে গণপরিষদ গঠনের মধ্যে 296 জনের মধ্যে 208 জন হচ্ছে কংগ্রেস থেকে নেওয়া হয়ে থাকে। গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত 40টি আসনের মধ্যে 80টি আসনের মধ্যে গণপরিষদে মুসলমানদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছিল 80টি। ঠিক আছে, তো এই 80টির মধ্যে 73টি আসন মুসলিম লীগ প্রার্থীরা দখল করে থাকে। ঠিক আছে, মুসলিম লীগ থেকে 73 জনকে এখানে গণপরিষদে নেওয়া হয়ে থাকে। বাকি 15টি আসনের অন্যান্য দলের প্রার্থীরা জয়লাভ করে। তাদের মধ্যে যারা আছে সেরা হলো কৃষক প্রথা পার্টির একজন, ইউনিয়নিস্টরা ছিল একজন, ইউনিয়নিস্ট মুসলিম থেকে ছিল একজন এবং ইউনিয়নিস্ট তপশিলি জাতি থেকে একজন এবং কমিউনিস্ট ছিল একজন, কংগ্রেসি শিখ একজন
এবং নির্দলীয় থেকে 8 জনকে টোটাল এখানে নির্বাচিত করা হয়। ঠিক আছে, গণপরিষদে নির্বাচিত করা হয়। আচ্ছা, মুসলিম লীগ প্রতিনিধির পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে গণপরিষদ থেকে পদত্যাগ করলে গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে 82%-এ দাঁড়ায়। ঠিক আছে, তো মুসলিম লীগে যেই সমস্ত মুসলিম লীগের প্রার্থীদেরকে এখানে নির্বাচন করা হয়েছিল গণপরিষদে, তারা কি করে, তারা পৃথক রাষ্ট্র গঠনের দাবি করে। ঠিক আছে, এবং এই পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে তাদেরকে সেখান থেকে পদত্যাগ করতে হয়, এবং এই পদত্যাগের ফলে যেই আসনটা ফাঁকা হয়ে যায়, সেই ফাঁকা আসনে কংগ্রেসের সংখ্যায় যে কংগ্রেস প্রার্থীদেরকে এক্সট্রা ওখানে নির্বাচন করা হয়, এবং এই প্রার্থী নির্বাচনের ফলে কংগ্রেস প্রার্থী টোটাল এখানে 82%-এ এসে দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ক্যাবিনেট মিশনের প্রস্তাবনা অনুযায়ী গণপরিষদ গঠিত হলেও এর কোনো আইনগত ক্ষমতা ছিল না। ঠিক আছে, আইনগত কিন্তু কোনো ক্ষমতা এখানে গণপরিষদের ছিল না, যদিও এই গণপরিষদটা গঠিত হয় যে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী। কিন্তু 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে, তারপর গণপরিষদ একটি সার্বভৌম পরিষদে পরিণত হয়। ঠিক আছে, 1947-এর 15ই আগস্ট যখন ভারত প্রথম স্বাধীনতা লাভ করে, তারপর থেকেই এটা একটা সার্বভৌম গণপরিষদ হিসেবে স্বীকৃতি পায়। আচ্ছা, ভারতের স্বাধীনতার আগেই, আচ্ছা চতুর্থ তো এখানে কি ধরো, আচ্ছা, ভারতের স্বাধীনতার আগেই ভারত সংবিধান রচনার কাজ শুরু হয়ে গিয়েছিল, এবং যেই সংস্থা এই দায়িত্ব পালন করেছিল সেটা হলো গণপরিষদ। সেটা আমরা আগেও দেখলাম, এই একই লাইনটা একটু বারবার হয়েছে। আচ্ছা যাই হোক, কিন্তু গণপরিষদের ভূমিকার একাধিক সীমাবদ্ধতা রয়েছে। দেখো এখানে এবার দেখবো আমরা গণপরিষদের সীমাবদ্ধতা, যেই সমস্ত কাজগুলো গণপরিষদ করে থাকে, এই কাজের মধ্যেও কিন্তু সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল গণপরিষদের। ঠিক আছে, তো এই সীমাবদ্ধতাগুলো কি রয়েছে দেখি। প্রথমত রয়েছে কি, গণপরিষদ কি একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা? এই প্রশ্ন নিয়ে সমালোচকদের মধ্যে একাধিক বিতর্ক এখনো কিন্তু বর্তমান রয়েছে। হ্যাঁ ঠিক, কোশ্চেনটা কি, একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা কি না গণপরিষদ? ঠিক আছে, শুধুমাত্র কি প্রতিনিধিত্বমূলক কাজকর্মে করা হয়? তো এই নিয়ে কিন্তু এখনো বর্তমানেও বিভিন্ন সবাই এই ব্যাপারে এখনো কিন্তু আলোচনা হয়ে থাকে। গণপরিষদের গণচরিত্র নিয়ে একাধিক প্রশ্ন আছে, কারণ গণপরিষদের সদস্যগণ সর্বাধিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হননি। এখানে কিছু কিছু সদস্য এমন আছে যারা কিন্তু তাদেরকে নির্বাচনের মাধ্যমে নেওয়া হয়নি, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়ত কি, সমালোচকদের মতে গণপরিষদে সমাজের সকল স্তরের মানুষ অনুপস্থিত ছিল। সমাজে যতগুলি স্তরের মানুষ ছিল আমাদের দেশে, কিন্তু সেই গণপরিষদে কিন্তু সকল স্তরের মানুষকে নির্বাচিত করা হয়নি। ঠিক আছে, এটি ছিল কেবল শিক্ষিত উচ্চ সম্প্রদায়ের সংস্থা। এখানে গণপরিষদে যতগুলো ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছিল, প্রত্যেকেই ছিল শিক্ষিত উচ্চ সম্প্রদায়ের সংস্থা থেকে কেউ না কেউ। ঠিক আছে, আচ্ছা তৃতীয়ত কি, গণপরিষদ কার্যত কংগ্রেস পরিষদে পরিণত হয়, কারণ 82% যে সেখানকার লোক ছিল, সেখানকার প্রার্থী ছিল, 82%ই ছিল কংগ্রেসের। এই জন্য স্বভাবতই এই গণপরিষদ কংগ্রেসের পরিষদে আস্তে আস্তে পরিণত হয়ে যায়। এই প্রসঙ্গে অস্টিন বলেছেন যে দ্য অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস অ্যান্ড দ্য কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া। তো প্রথমেই যে ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা, তার 82%ই ছিল কিন্তু কংগ্রেসের। এই জন্য পুরো গণপরিষদকে কংগ্রেসি পরিষদ হিসেবেও বলা হয়ে থাকে। আচ্ছা চতুর্থত যেটা বলা হয়েছে যে গণপরিষদে কিছু সংখ্যক ব্যক্তির প্রাধান্য পরিলক্ষিত হয় বলে অনেকে মনে করেন। কিছু সংখ্যক ব্যক্তির প্রাধান্য সেখানে বেশি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, অনেকের মতে এই সেটা সমালোচনাটা রয়েছে। পঞ্চমত কি, সমালোচনার অনেকেই মনে করেন যে গণপরিষদে বুর্জোয়া স্বার্থ সংরক্ষণ করেছিল, শ্রমজীবী মানুষের হিত সাধনের জন্য গণপরিষদ সংবিধান রচনা করেনি। যারা রয়েছে শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থে কিন্তু সংবিধান রচনা এখানে করা হয়নি, এটা অনেকেরই সমালোচনার মধ্যে পড়ে। আচ্ছা, তবে গণপরিষদের প্রকৃতির বিষয়ে যতই সমালোচনা করা হোক না কেন, একথা অনস্বীকার্য যে
তৎকালীন পরিস্থিতিতে গণপরিষদের গঠন এবং ভূমিকা একদমই তাৎপর্যপূর্ণ ছিল। ঠিক আছে, অনেকের মতে গণপরিষদের গঠন সমালোচনার মধ্যে থাকলেও এই কথাটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে তখন যেই পরিস্থিতিতে ভারতীয় গণপরিষদটি গঠন করা হয়েছিল সেটা কিন্তু তার গঠন এবং ভূমিকা নিয়ে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করেছিল। কারণ গণপরিষদের সদস্যরাই পরবর্তীকালে নির্বাচনে জয়ী হন এবং জনপ্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরেন। ঠিক আছে, পরবর্তীকালে যে নির্বাচন করা হয় সরকার গঠনের জন্য এই গণপরিষদের সদস্যদের দ্বারাই কিন্তু সেটা করা হয়েছিল। সুতরাং গণপরিষদের গণচরিত্র নিয়ে প্রশ্ন আর থাকে না। 1952 সালে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় আইনসভা সংবিধানকে গ্রহণ করার পর গণপরিষদের গ্রহণযোগ্যতা প্রশ্নের অবসান হয়। ঠিক আছে, 1952 সালে যখন প্রথম ভোটাধিকার যেটা করা হয় প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে সেই গণপরিষদ গঠন করা হয় এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু আস্তে আস্তে সেই প্রশ্নগুলো আস্তে আস্তে কমতে থাকে বা অবসান হয় এই প্রশ্নগুলো। ঠিক আছে, তো এটা ছিল যে আমাদের গণপরিষদের যে কি কি গঠন এবং ভূমিকা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।